ওকে, এটা হচ্ছে ডকুমেন্টেশন। দেখেন, ডকুমেন্টেশনটা আমরা যখন এক্সটার্নাল অডিটররা আমরা যখন অডিট করি, তো অডিট করে আমি একটা কোম্পানিতে গেলাম, অডিট করলাম, অডিট করে চলে আসলাম, আমি কোনো ডকুমেন্টস মেনটেন করলাম না, এটা কি হইতে পারে? নো স্যার। তাহলে ডকুমেন্টেশন কার জন্য? ফর অডিটর, তাই না? এখন আমি ধরেন অডিট স্যার আমি সবকিছুর জন্য তো ডকুমেন্টস ইয়া করা লাগে স্যার, রিজার্ভ করা লাগে। হ্যাঁ, আবার বলেন। পরবর্তীতে স্যার আবার হচ্ছে এই অডিট বা রিসার্চের জন্য অফিসিয়াল সব ডকুমেন্টই তো রিজার্ভ করা লাগে স্যার। হ্যাঁ, এটা প্রিজার্ভ করা লাগে, এটার পিছনে অনেক কারণ আছে। আপনি একটা কোম্পানি অডিট করে আসছেন, 4-5 বছর পরে আপনাকে আবার ওই কোম্পানির অডিট নিয়ে অডিটরকে ধরছে, পেপার পত্রিকা দেখেন না, অডিটরকে এটার জন্য এটার জন্য ওটার জন্য অডিটরকে দায়ী করা হচ্ছে, অডিট ঠিক মতো কাজ করে নাই, তো অডিটরকে শোকজ করা হচ্ছে, অডিটর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, আপনি অডিট করছেন, তারপরে এই কোম্পানি থেকে এত শত শত কোটি টাকা কিভাবে চলে গেল, আপনার অডিটে কেন এই ধরনের, এই কোম্পানিতে যতগুলো করাপশন হয়েছে, যতগুলো ফান্ড এম্বেজলমেন্ট হয়েছে, টাকা পয়সা দেশের বাইরে চলে গেছে, আপনি তো অডিটর ছিলেন, তাহলে আপনার অডিট রিপোর্ট এটা আসে নাই কেন? কোশ্চেন অ্যারাইজ হতে পারে না? জি স্যার। যারা রেগুলার নিউজ পেপার পড়েন বা ওই যে অর্থ বাণিজ্যের পাতাগুলো ফলো করেন, বিভিন্ন নিউজ পেপারে পত্রিকায় দেখবেন অডিট টিমে ওই যে যারা এই যে লিস্টেড কোম্পানি বা শেয়ার মার্কেটের নিউজ টিউজ এগুলো ফলো করেন, দেখবেন অডিট নিয়ে, অডিট রিপোর্ট নিয়ে অনেক রকম নিউজ হয়, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, গ্লোবালিও দেখবেন যে বিভিন্ন সময় অডিটরকে কোটি কোটি টাকা পেনাল্টি করা হয়। কেন করা হয়? অডিটরকে পেনাল্টি করার আগে অডিটর কাছে ব্যাখ্যা চাইবে, এক্সপ্লেনেশন চাইবে যে আপনি অডিট করছেন ইন দ্য ইয়ার 2020, ওই বছরে এই কোম্পানি থেকে এত হাজার কোটি টাকা চলে গেছে, চাইলে অ্যাজ এ অডিটর আপনার দায়িত্ব ছিল শেয়ার হোল্ডাররা আপনাকে তাদের এই সম্পদের কি, তাদের সম্পদ ঠিকঠাক মতো আছে কিনা, তাদের পারফরমেন্স ঠিক ছিল কিনা, এটা প্রপারলি আইডেন্টিফাই করে রিপোর্ট করা আপনার দায়িত্ব ছিল। বাট আপনার অডিটে এমন কিছু আইডেন্টিফাই হয় নাই, আপনি এটা ব্যাখ্যা প্রদান করেন যে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তখন আপনি কি করবেন? এখন আপনার কাছে কোনো ডকুমেন্টেশনও নাই, আপনি যখন অডিট করছেন সব হারাই ফেলছেন, আপনি ব্যাখ্যা দিতে পারবেন? নো স্যার। বা ডিউরিং দ্য অডিট আপনি কোনো রকম ডকুমেন্টস মেনটেন করেন নাই, আপনি অডিট করছেন ওই সময় খুব স্ট্রংলি, খুব ভালোভাবে অডিট করছেন, কিন্তু কোনো রকম ওয়ার্কিং ফাইল মেনটেন করেন নাই। এখন আপনার যদি 10 বছর 12 বছর আগের কোনো ইস্যু যদি এই মুহূর্তে আইডেন্টিফাই হয়, আপনি ফাইলটা খুঁজে বের করে কি ওটা জবাব দিতে পারবেন? যদি ওটা না থাকে আপনি জবাব দিতে পারবেন না। তো এটা একটা রিজন বললাম, এরকম দেয়ার আর মেনি রিজনস কেন আমি অডিটর হিসাবে ডকুমেন্টেশনটা রাখবো। এই জন্য বলা হচ্ছে পারপাস অফ ডকুমেন্টেশন। সেকেন্ড হচ্ছে ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের ফর্মটা কি হবে? ডকুমেন্টেশন কি সবসময় হার্ড কপি রাখবো, সফট কপি রাখবো, নাকি আমি রেকর্ডিং করে রাখবো? সেফ কাস্টডি অ্যান্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের কাস্টডিটা আমি অডিট ডকুমেন্টেশন মেনটেন করলাম, কিন্তু ডকুমেন্টগুলো আমি সেফ রাখলাম না, ওপেন রেখে দিলাম। আমি কোনো একটা কোম্পানির অডিট করে আইসা এটার ফাইল আমি রাস্তাঘাটে ওপেন, মানুষের জন্য অ্যাভেলেবেল, কোম্পানির আমি যে কোনো জায়গায় ওপেন জায়গায় রেখে দিলাম, এটা কি রাখা ঠিক? কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকতে পারে না? ইয়েস স্যার। এবং একটা কোম্পানির ইনফরমেশন তার তার কম্পিটিটরদের কাছে, তার প্রতিদ্বন্দ্বীদের কাছে অনেক অনেক বেশি না, জি স্যার। সেন্সিটিভ না? আবার ইয়েস রিটেনশন স্যার। অফ ডকুমেন্টেশন। এখন আমি একটা কোম্পানির অডিট করে ডকুমেন্টেশন গুলো কত বছর রাখবো? আমার যদি শত শত বছর ধরে এই ডকুমেন্টস গুলো মেনটেন করতে হয়, তাহলে আমার অফিসে তো জায়গা হবে না, কাগজপত্র রাখার জায়গা হবে? আমি তো হাজার হাজার অডিট করব, এত ফাইলপত্র রাখতে গেলে আমার জায়গা হবে? নো স্যার। তাহলে আমরা এটা জানবো যে অডিট ডকুমেন্টেশন বা রিটেনশনটা মানে কত বছর রাখতে হয়। এখানে কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে। দেন ওনারশিপ অফ এন্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন। আমি অডিট করে যে অডিট ওয়ার্কিং পেপার বা ডকুমেন্টেশন গুলো মেনটেন করবো, এগুলোর ওনারশিপ কার? আমি যে অডিট করে যে ডকুমেন্টস নিয়ে আসবো বা আমি নিজে তৈরি করবো, অডিট এভিডেন্স আনবো, এগুলোর মালিক কে? এবং এই ডকুমেন্টেশন গুলোতে যে কে কে চেক করতে পারবে পরে সাবসিকুয়েন্টলি, কাদের অ্যাক্সেস আছে কাদের অ্যাক্সেস নাই। সো দিজ আর দ্য টপিকস উই উইল বি কাভারিং ইন দিস চ্যাপ্টার। এখন প্রথমে হচ্ছে আমার পারপাস অফ ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের পারপাস কি? অল অ্যাসুরেন্স ওয়ার্ক মাস্ট বি ডকুমেন্টেড। তাহলে আপনি যত রকম অ্যাসুরেন্স ওয়ার্ক করবেন, যত অডিট ওয়ার্ক করবেন, আমি যত রকম, আসলে আমরা অ্যাকাউন্টিং ফার্ম বা অডিট ফার্ম বা সিএ ফার্ম থেকে আমরা যত রকম অ্যাসুরেন্স সার্ভিস দিই বা যত রকম অডিট সার্ভিস দিই, সমস্ত কাজগুলো আমাকে কি করতে হবে বলছে? মাস্ট বি ডকুমেন্টেড। ডকুমেন্টস রাখা লাগবে আমাকে।
ডকুমেন্ট ফর্মে থাকে দ্য ওয়ার্কিং পেপারস আর দ্য টেনজিবল এভিডেন্স অফ দ্য ওয়ার্ক ডান ইন সাপোর্ট অফ দ্য কনক্লুশন। আমি একটা অডিট করে শেষে যেই কনক্লুশনটা দিচ্ছি, হোয়াট ইজ দ্য আউটপুট অফ এন অডিট? অডিটের আউটপুটটা কি? অডিট শেষ করলে অডিটের পরে আমরা কি ডেলিভারি দেই ক্লায়েন্টকে? অপিনিয়ন দিতে হবে। অডিট অপিনিয়ন বা অডিট রিপোর্ট দিই। এটা আমি যখন একটা অডিটের ফাইনাল কনক্লুশনে আসি তখনই তো অপিনিয়ন দিই না, এই কনক্লুশন আসার আগে দিয়ে দিই। না স্যার, কনক্লুশন আসার পরে। হ্যাঁ, কনক্লুশনে আসার পর আমি যে অপিনিয়নটা দিব, ওই যে অপিনিয়নটা আমি যে দিলাম কিসের সাপোর্টে দিলাম? আমার টেনজিবল কি থাকা লাগবে? এভিডেন্স থাকা স্যার, লাগবে। আমি তো হ্যাঁ, অপিনিয়ন evidence চাইলাম, থাকা আমি লাগবে। আমার মন মতো দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স নাই, হবে না। এই জন্য বলা হচ্ছে টেনজিবল এভিডেন্স অফ দ্য ওয়ার্ক ডান ইন সাপোর্ট অফ দ্য কনক্লুশন। এখন অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার should provide কি sufficient and appropriate record of the basis of the assurance providers report। তাহলে মানে আমি অডিটর রিপোর্টের কথা বলা হচ্ছে, আমি যে অডিট রিপোর্টটা দিচ্ছি, অডিট রিপোর্টের সাপোর্টে আমাকে সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ড থাকা লাগবে। সাফিসিয়েন্সি এবং অ্যাপ্রোপ্রিয়েটনেসের মধ্যে পার্থক্য কি বলেন তো? সাফিসিয়েন্ট মানে কি, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, কে বলবে? পর্যাপ্ত এবং সঠিক। স্যার, এভিডেন্স পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এবং এভিডেন্সটা যেটা পাওয়া যাবে স্যার সেটা যাতে মানে কোয়ালিটিফুল হয়। আমি মানে আমি বলতে চাচ্ছি অত বড় what is the কিছু না হয় difference আর কি। between sufficiency and appropriateness? Sir, quantity and quality. কে বলছে কোয়ান্টিটি কোয়ালিটি? Sir, rule. রুল আমিন ইজ কারেক্ট। সাফিসিয়েন্সি হচ্ছে কোয়ান্টিটি, মানে আমি কি পরিমাণ ওয়ার্কিং পেপার রাখবো, কি পরিমাণ ডকুমেন্টেশন রাখবো। আর অ্যাপ্রোপ্রিয়েটনেসটা হচ্ছে কি কোয়ালিটি, মানে হোয়াট এভার দ্য ডকুমেন্টস অর ওয়ার্কিং পেপারস আই হ্যাভ বিন মেনটেনিং দ্যাট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোয়ালিটি এভিডেন্স লাগবে। আছে না, আপনি যদি কোয়ালিটি এভিডেন্স একটাও রাখেন, দেখা যাচ্ছে কোয়ালিটি লেস, যেটা ভ্যালু লেস 1000টার থেকে সেটা উত্তম হইতে পারে না। আপনাকে আপনাকে কোনো একটা ইস্যু নিয়ে আপনাকে কোয়েরি করা হচ্ছে, আপনি একটা সিঙ্গেল ডকুমেন্টস দিলেন, এটা দিয়ে আপনি আপনার যা প্রমাণ করতে চাচ্ছেন প্রমাণ করে দিলেন, আর আপনি আননেসেসারি 1000 ডকুমেন্টস রাখলেন, সেটাকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবেন? নো স্যার। তাহলে এই জন্য বলা হচ্ছে অডিট ডকুমেন্টেশন শুড বি সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। আবার এখানে ডকুমেন্ট লাগবে 5টা, আপনি একটা ডকুমেন্ট দেখাই তো প্রমাণ করতে পারবেন না। আপনি যদি আদালতে যান, আপনার এগেইনস্টে কোনো একটা মামলা হইলো, আপনি 5টা পয়েন্ট সেখানে যদি খণ্ডন করতে যান, তাহলে দেখা যাচ্ছে 5 রকম এভিডেন্স লাগবে, কিন্তু আপনি একটা এভিডেন্স দিলেন আর 4টা বললেন যে আমার মুখের কথার উপর বিশ্বাস করেন, হবে? নো স্যার। হবে না। তাহলে এটা হচ্ছে সাফিসিয়েন্সি, মানে আপনি ফ্যাক্ট এখানে কতটুকু ওটা আপনি প্রমাণ করতে হলে, ওইটাকে আপনি সাপোর্ট করতে হলে যে পরিমাণ এভিডেন্স দরকার। সো সাফিসিয়েন্সি মানে কি পরিমাণ রাখবেন, কি পরিমাণ হলে সাফিসিয়েন্ট হয়, সাফিসিয়েন্ট হবে, এটা হচ্ছে কমপ্লিটলি আপনার প্রফেশনাল জাজমেন্ট। আপনাকে জাজমেন্ট করে সেটা ঠিক করতে পারে। অ্যাপ্রোপ্রিয়েটনেসটা হচ্ছে ওরকম, মানে কোয়ালিটি, আপনি যা দিবেন সেটা আননেসেসারি ডকুমেন্ট 1000 থেকে নেসেসারি একটা ইম্পর্টেন্ট। তাহলে যদি আপনি সঠিক কোয়ান্টিটিটা মেনটেন করেন সেটাকে সাফিসিয়েন্সি বলবে, আর যদি আপনি কোয়ালিটি মেনটেন করেন সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটনেস বলবে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, দেন হচ্ছে এভিডেন্স দ্যাট এনগেজমেন্ট ওয়াজ পারফর্ম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্যান্ডার্ড এন্ড অ্যাপ্লিকেবল লিগ্যাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। আমরা যখন কোনো অডিট করি, আমরা অডিটটা কন্ডাক্ট করি অ্যাজ পার কি, ISIFRS নাকি ISA? আইএসএস। আইএসএ। ISA মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। আমি একটা অডিট কিভাবে টেক আপ করবো, কিভাবে অডিট প্ল্যান করব, কিভাবে প্রোগ্রাম করব, আমি কিভাবে অডিট এভিডেন্স অবটেইন করব, এবং ফাইনালি আমি অডিট রিপোর্টটা কিভাবে ইস্যু করব, এই সব কিছু অল দিস গাইডলাইন্স আর অ্যাভেলেবল ইন কোথায়? ISA তে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, যেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড অডিটররা ইউজ করে যে স্ট্যান্ডার্ড গুলো, এটাকে বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং কমপ্লাই করেই আপনি অডিট করবেন, এবং আপনি কোথায় কি অডিট এভিডেন্স নেবেন ওইটাও কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং ISA তে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আপনি অডিট প্ল্যানিং স্টেজে, অডিট প্রোগ্রামে, ফিল্ড ওয়ার্ক কিভাবে করবেন, অডিট এভিডেন্স কিভাবে নেবেন, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন কিভাবে দিবেন, ফাইনালি অডিট রিপোর্টটা কিভাবে লিখবেন, প্রত্যেকটা ওয়ার্ড ওই অডিটিং স্ট্যান্ডার্ডে বলে দেয়া। সো আপনি চাইলে যাইতে পারবেন না, বাট অনেক ক্ষেত্রে আপনাকে অডিটিং স্ট্যান্ডার্ডে আপনাকে প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে বলে দিছে। সো দ্যাট শুড বি প্রিপেয়ার্ড অন এ টাইমলি বেসিস। আপনি অডিট করলেন 25 সালে, 2025 সালে অডিট এভিডেন্স তৈরি করলেন 2027 সালে, হবে? নো স্যার। তাহলে অডিট এভিডেন্স শুড বি অ্যাভেলেবল
বিফোর কমপ্লিটিং দ্য অডিট অপিনিয়ন দেওয়ার আগে আপনার যথেষ্ট এভিডেন্স থাকতে হবে। এরপর আপনি ওয়ার্কিং ফাইলটা অডিট শেষ হওয়ার 1 মাস পরে 2 মাস পরে আপনি ওয়ার্কিং ফাইলটা ক্লোজ করেন। বাট অডিট এভিডেন্স যতক্ষণ না আপনার সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স থাকবে না, ততক্ষণ আপনি ইউ ক্যান নট প্রোভাইড অডিট অপিনিয়ন। বুঝা গেছে? সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে। এখন আসেন ডকুমেন্টেশনের। আবার এখানে একটা ডেফিনিশন বলা আছে যে অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার ইজ দ্য রেকর্ড অফ প্রসিডিউরস পারফর্ম। তাহলে আমি আসলে অডিট করার সময় কি অডিট প্রসিডিউর পারফর্ম করলাম, কিভাবে কাজটা করলাম, এটার রেকর্ডটাই হচ্ছে আসলে অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার। রিলেভেন্ট অডিট এভিডেন্স অবটেইন, আমি যে বিভিন্ন অডিট এভিডেন্স নিচ্ছি, আমি ম্যানেজমেন্টকে বললাম যে আপনার 1 বছরের সেলস কত, তারা বললো যে 1300 কোটি টাকা। তা আমি এখানে কি করব, আমি ক্যালকুলেশন করে দেখব তার সেলস গুলা, আমি আমার মতো ক্যালকুলেশন যদি করি সেটা আমার ওয়ার্কিং পেপার। আর সে যদি আমাকে লেজার দেয় সারা বছর সে কত টাকা সেল করছে না করছে, লেজারের কপি টপি যখন দিবে, বিভিন্ন যখন আমাকে ইনভয়েসের কপি দিবে, এগুলো কিন্তু আমার জন্য অডিট এভিডেন্স। কনক্লুশন রিচ, তাহলে আলটিমেটলি অডিট প্রসিডিউরটা পারফর্ম করে রেলিভেন্ট এভিডেন্স নিয়েই আমি কনক্লুশন যাইতে পারি, মানে অডিট রিপোর্টটা দিতে পারি। So essential for audit quality, accountability and compliance. তাহলে audit documentation is essential for what? To ensure audit quality. এবং আমি যে অডিটর হিসেবে আমার যে কিছু অ্যাকাউন্টেবিলিটি আছে, আমি যদি আমার অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার ঠিকঠাক মতো মেনটেন না করি, তাহলে সেটা এনশিওর করা মুশকিল। এবং ফাইনালি কমপ্লায়েন্স, মানে আমার অডিটিং স্ট্যান্ডার্ড বলে দিছি আমি কি পরিমাণ কোথায় কি ওয়ার্কিং পেপার কি নেব না নেব, আমার অডিটর হিসেবে আমারও কিছু কমপ্লায়েন্স আছে, সেটা এনশিওর করার জন্য অডিট ডকুমেন্টেশন দরকার। ক্লিয়ার সবাই? Yes, sir. এরপর দেখেন অডিট ডকুমেন্টেশন আমার কি কি সার্ভ করে। অ্যাসিস্ট অডিট প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। আমরা যখন কোন একটা অডিট স্টার্ট করি, বিফোর স্টার্টিং দ্য অডিট উই অলওয়েজ প্ল্যান দ্য অডিট। আমরা অডিটটা প্ল্যান করি, কি করি? আপনি যখন কোন একটা অডিট ফার্মে জয়েন করবেন, দেখবেন আপনাকে যখন কোন একটা ক্লায়েন্টে কোন একটা অডিটে পাঠাবে, আপনাকে অডিটে পাঠানোর আগে অডিট ফার্মেই দেখবেন যে ইন্টারনালি একাধিক মিটিং করে, পার্টনার লেভেলে, ডাইরেক্টর লেভেলে, ম্যানেজমেন্ট লেভেলে এন্টায়ার অডিট টিমকে নিয়ে আমরা বসে আমরা তাদেরকে বোঝাই যে কিভাবে তারা অডিটটা স্টার্ট করবে, কিভাবে গিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবে, কিভাবে অডিটটা টেক আপ করবে, কিভাবে ফিল্ড ওয়ার্ক গুলো করবে, এবং কিভাবে তারা ওয়ার্কিং পেপার তৈরি করবে, কিভাবে অডিট এভিডেন্স অবটেইন করবে। এটার জন্য ইন্ডিভিজুয়াল অডিট ফার্মগুলো তাদের অডিট প্র্যাকটিস ম্যানুয়াল থাকে। ওই ম্যানুয়ালটা স্টাডি করলে একজন স্টুডেন্ট বুঝে যাবে যে তার অডিটে কি কাজ করা লাগবে, কি কি চেকলিস্ট ফিল আপ করা লাগবে, কি কি ওয়ার্কিং পেপার মেনটেন করা লাগবে, তাকে সমস্ত গাইডলাইন দেওয়া হয়। তাহলে ওই যে অডিট ডকুমেন্টেশন সার্ভস টু অডিট প্ল্যানিং অ্যান্ড অডিট এক্সিকিউশন। ফ্যাসিলিটেট সুপারভিশন এন্ড রিভিউ। এখন দেখা যাচ্ছে আপনি টিম মেম্বার হিসেবে কাজ করবেন, আবার আপনার উপরে কে থাকবে? অডিট সুপারভাইজার থাকবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, সিনিয়র ম্যানেজার থাকবে, ডিরেক্টর থাকবে, এরকম বিভিন্ন টায়ারে আমাদের সি ফার্মের লোকজন থাকে। তাহলে অডিট ডকুমেন্টেশন ওই যে সুপারভিশন এবং ওভারঅল রিভিউটাকেও সার্ভ করে। এখন আপনারা যখন সমস্ত আমার একটা অডিট টিম যখন ফুললি ফিল্ড ওয়ার্ক মানে ফিল্ড ওয়ার্ক শেষ করে অডিট শেষ করে অফিসে আসবে, এসে যখন পার্টনার লেভেলে আমাদের সাথে বসে, আমরা তখন অডিট ওয়ার্কিং ফাইল বা ডকুমেন্টেশন গুলো রিভিউ করে তারা ঠিকঠাক মতো কাজ করে আসছে কিনা, বা হোয়াট এভার দ্য অডিট ফাইন্ডিংস দে হ্যাভ অবটেইন, বা হোয়াট এভার দ্য অডিট ফাইন্ডিংস দে হ্যাভ আইডেন্টিফাইড, এটা কারেক্ট কিনা সেটা আমি রিভিউ করে চেক করে যদি আমি কনফার্ম হই, দেন আমরা এটা অডিট রিপোর্টে নিয়ে আসবো। আদারওয়াইজ আমাকে স্যাটিসফাই করার জন্য টিমকে সব দিতে হবে। তাহলে অডিট ডকুমেন্টেশন কি সার্ভস টু ফ্যাসিলিটেট সুপারভিশন এন্ড রিভিউ, ডকুমেন্ট ডেমনস্ট্রেট কমপ্লায়েন্স উইথ আইএসএস। তাহলে আমি এখন আমার অডিট প্ল্যানিংটা কোন আইএসএ তে আছে, আমার এক্সিকিউশনটা কোন আইএসএ, আমার অডিট রিপোর্টটা কোন আইএসএ, এরকম বিভিন্ন আইএসএ আছে। আইএসএ 705, 706, 700, 701, এরকম আমার 570, হ্যাঁ, এরকম অনেকগুলো আইএসএ আছে। তাহলে ওগুলা কমপ্লাই করে অডিটটা করছে কিনা সেটাও ডকুমেন্টেশন দেখে আমি বুঝতে পারবো। প্রোভাইড ফিউচার রেফারেন্স ফর অডিট। ফিউচার রেফারেন্স, আমি 2020 সালে অডিট করে আসছি, 25 সালে আমার কাছে যদি কেউ চায় তুমি 20 সালে অডিটটা কিভাবে করছো ব্যাখ্যা দাও, তাহলে আমি ওই ডকুমেন্টেশন বের করে, অডিট ওয়ার্কিং ফাইল বের করে আমি জবাবটা দিয়ে দিতে পারবো। সাপোর্ট কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এক্সটার্নাল ইন্সপেকশন। আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অডিট ফার্মের কি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। এখন আমাদের ফার্মে আমরা কি করি, আমাদের একটা অডিট ফার্মে কিউআইডি ডিপার্টমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট থাকে। ওই ডিপার্টমেন্ট কি করে আমাদের বিভিন্ন টিম যে অডিট করছে, অডিট ঠিকঠাক মতো করছে কিনা, তারা কোয়ালিটি মেনটেন করে করতেছে কিনা, নাকি
পুয়ার কোয়ালিটি অডিট করতেছে সেটা এনশিওর করে চেক করে সমস্ত ফাইলগুলো অডিট ওয়ার্কিং ফাইলগুলো রেডি রাখে। রেডি রাখলে আমরা তো অডিট করি অ্যাজ পার আইসিএবি লাইসেন্স। আইসিএবি সিএ ফার্ম গুলাকে ইনিশিয়ালি লাইসেন্স দেয়, লাইসেন্স দিলে ওই লাইসেন্সের বেসিসে সিএ ফার্ম গুলো অডিট করে। আইসিবি বছরে বছরে বিভিন্ন সিএ ফার্মে ঘুরে ঘুরে দেখে তারা ঠিকঠাক মতো অডিট করতেছে কিনা, তাদের অডিট ওয়ার্কিং ফাইলগুলো চেক করে। তাহলে আমি যদি ডকুমেন্টেশন মেনটেন করে অডিট ওয়ার্কিং ফাইল মেনটেন করে রাখি, তাহলে আইসিএবি যদি আসুক, এফআরসি আসুক, বাংলাদেশ ব্যাংক আসুক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসুক, এনি রেগুলেটর ক্যান ভিজিট দোজ ফাইলস বা চেক করতে পারে। আমার ফার্মে এসে যে কোনো টাইমে যে কোনো অডিট ওয়ার্কিং ফাইল রেগুলেটর এসে চেক করতে পারে। তাহলে ডকুমেন্টেশন রাখলে সেটা আমার কি করে, কোয়ালিটি কন্ট্রোল এবং এক্সটার্নাল ইন্সপেকশনটাকে ফ্যাসিলিটেট করে। আচ্ছা, কি কম্পোনেন্টস অডিট ডকুমেন্টেশনে কি থাকে? আচ্ছা, কি কম্পোনেন্টস কি অডিট ডকুমেন্টেশনের মধ্যে কি কি থাকে? সামারি অফ সিগনিফিকেন্ট ম্যাটারস আইডেন্টিফাইড। আপনি যখন অডিট করে কি কি ম্যাটার আইডেন্টিফাই করছেন? আমি আইডেন্টিফাই করে দেখলাম যে কোম্পানি তাদের এবছর প্রফিট 100 কোটি টাকা কম দেখাইছে, তাহলে এটা একটা সিগনিফিকেন্ট ম্যাটার হতে পারে না? Yes, Yes, sir. sir. কোম্পানি টোটাল অ্যাসেট পারচেজ করছে এবছর 300 কোটি টাকা, তার মধ্যে সে দেখাইছে ব্যালেন্স শিটে 200 কোটি, 100 কোটি টাকা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখাচ্ছে, যার কারণে তাদের প্রফিট কমে গেছে। তাহলে ইজ ইট সিগনিফিকেন্ট ম্যাটার? Significant. এরকম সিগনিফিকেন্ট ম্যাটারগুলো সব সামারি করে নিয়ে আসে ডকুমেন্টেশনের মধ্যে। অডিটরস কনক্লুশন অন কি ইস্যু, তাহলে ফাইনালি এইরকম কি ইস্যুগুলো আইডেন্টিফাই করে অডিটর কনক্লুশনে অডিট রিপোর্টে নিয়ে আসতে পারে। ডকুমেন্টেশন অফ প্রফেশনাল জাজমেন্ট এক্সারসাইজ, আমরা অডিটররা মাঝে মাঝে কি করি, জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়, আমাকে স্পেসিফিক ডিসিশন দেয়া নাই, এখানে এটা করলে ওইটা হবে, তো আমরা কি করি, আমাদের প্রফেশনাল জাজমেন্ট অডিটর স্কেপটিসিজম বলে, মানে আমরা আমাদের মতো জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা তো সবসময় অ্যাকুরেট ডিসিশনের জন্য কি করতে পারি, মাঝে মাঝে আমাদের প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। এটা কোনো জায়গায় বলা নাই যে এত হইলে এত হবে, কত হইলে কত হবে, সেটা আপনি যেটা বুঝে সাফিসিয়েন্স এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস, মানে কি হইলে সাফিসিয়েন্ট হবে, কি হইলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটাকে যদি কোনো জায়গায় বলা না থাকে তাহলে আপনাকে কি অ্যাপ্লাই করতে হবে? Judgment. প্রফেশনাল জাজমেন্ট। তাহলে তা না হলে জাজমেন্ট শব্দটা আসতো না। যে রেকর্ডস অফ ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন এন্ড রেসপন্সেস, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনস এন্ড রেসপন্স। ম্যানেজমেন্টের যত রকম রিপ্রেজেন্টেশন আছে এবং রেসপন্স আছে, সেটা আমরা কি করতে পারি, ওইগুলো রেকর্ড করতে পারি। বিকজ সামটাইমস আমরা যখন কোনো কিছু আইডেন্টিফাই করি, আমরা ম্যানেজমেন্টকে বলি যে এখানে তোমার ভিউ কি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, হোয়াট ইজ ইউর রেসপন্স, প্লিজ প্রোভাইড। তখন আমাদেরকে যখন ওইটা রেসপন্স দেয় সেটা আমরা রেকর্ডে রেখে দিই। রেকর্ডস অফ ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, সো কোনো কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্টকে আমরা বলি তোমরা রিটেন রিপ্রেজেন্টেশন দাও, মানে আমার যে ইস্যুটা এটা তুমি এগ্রি করছো, মুখোমুখি এগ্রি করলে এটা আমার এভিডেন্স থাকবে। আমি কিছু একটা চাইলাম, তারা মুখোমুখি এগ্রি করলো, বাট এটাকে আমার এভিডেন্স হিসেবে আমি পরে শো করতে পারবো? আপনার সাথে আমি একটা মিটিং করলাম, আপনাকে এটা বললাম, আপনি এটা বললেন, কোনো রকম এভিডেন্স রাখলাম না, হবে? No, No, sir. sir. হবে না। এই জন্য ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনের কথা আসছে, এটা নিয়ে একটা কমপ্লিট চ্যাপ্টার আছে পরে। ইম্পর্টেন্স অফ প্রপার ডকুমেন্টেশন, তো আমরা তো এতক্ষণ পরে বুঝে ফেলছি আসলে ডকুমেন্টেশনের ইম্পর্টেন্সটা কতটুকু। ক্রিটিক্যাল ফর ডিফেন্ডিং অডিট জাজমেন্ট ইন কেস অফ ডিসপিউট, যদি আমার ডকুমেন্টেশন না থাকে তাহলে যে কোনো অডিট ডিসপিউটটাকে, যদি কোনো রকম ডিসপিউট, কোনো রকম বিতর্ক অ্যারাইজ হয়, তাহলে আমি ডিফেন্ড করতে পারবো যদি ডকুমেন্টেশন না থাকে? No, sir. পারবো না। তাহলে হেল্পস অ্যাভয়েড হাইন্ডসাইট বায়াস ইন রেগুলেটরি ইন্সপেকশন, যে কোনো রকম বায়াসনেস, রেগুলেটরি ইন্সপেকশনে যদি কোনো রকম বায়াসনেস থাকে ওইখানে আমাদের জন্য হেল্পফুল। এনশিওর ট্রান্সপারেন্সি ইন ডিসিশন মেকিং, আমাদের যে ডিসিশন মেকিং এ নানান রকম ডিসিশন মেকিং কি আমি করতে পারবো ডকুমেন্টেশন থাকলে? Yes, sir. তাহলে সেকেন্ড পয়েন্টটা বুঝছেন আপনারা? হেল্পস অ্যাভয়েড হাইন্ডসাইট বায়াস ইন রেগুলেটরি ইন্সপেকশন। স্যার একবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে মানে হাইন্ডসাইট বায়াসটা হচ্ছে, ধরেন আপনি কোনো এক সময় অডিট করছেন, ওই যেটা বললাম, অডিট করার পরে 2, 4, 5 বছর পরে আপনাকে ধরলো যে তুমি তোমার অডিট এটা কেন আইডেন্টিফাই করতে পারো নাই, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে আপনাকে পরে বললো যে তোমার এই ঘটনাটা তখন ঘটছে, তুমি এটা কেন আইডেন্টিফাই করতে পারো নাই।
কোন একজন রেগুলেটর বললো আপনি এটা ব্যাংক অডিট করলেন, আপনি ধরেন যে 6টা ব্যাংক সরকার বলতেছে যে এখন এই 6টা ব্যাংকে আমরা মার্জ করে একটা ব্যাংক করে ফেলবো বা বন্ধ করে দেবো, নানান রকম রিউমার হয় না মার্কেটে। Yes, sir. এখন এটা নিয়ে কথা হচ্ছে এই ব্যাংকগুলো তাহলে কারা অডিট করছে, তাদেরকে বলছে তোমাদের অডিটে কেন এটা আইডেন্টিফাই হয় নাই। এখন অডিটর রক্ষা পাবে কিভাবে, কিভাবে রক্ষা পাবে পেনাল্টির বলেন? মাধ্যমে পেনাল্টির মাধ্যমে অডিট এভিডেন্স এখন আপনি 2021, 22, 23 বা 23, 24, 22, 23, 24 3 বছর অডিট করছেন, তো এই বছর এসে ব্যাংকের এই দুরবস্থা, তাহলে এগুলো আপনার অডিট রিপোর্টে আসে নাই কেন? তা আসলে অডিটিং স্ট্যান্ডার্ডে অডিটরকে কখনো 100% অডিট করতে বলেন, টেস্ট বেসিসে অডিট করতে বলছে। তো টেস্ট বেসিসে আপনি অডিট করছেন, সেটা তো আপনার প্রপার ডকুমেন্টেশন। টেস্ট বেসিসে অডিট করতে হলে আপনার স্যাম্পলিং কি ছিল, আপনি কতটুকু কোন এরিয়াতে কি কভার করছেন, যদি সমস্ত অডিট ডকুমেন্টেশন না থাকে, আপনি যদি অডিটিং স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ না করেন, তাহলে এখন জবাব দিতে পারবেন না, রেগুলেটরি ইন্সপেকশন আপনি ধরা খাবেন। তো তাহলে এটা এই ধরনের ধরা খাওয়াটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন যদি প্রপার ডকুমেন্টেশন থাকে। এখন বোঝা গেছে, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এটাকে বলে হাইন্ডসাইট বায়াসনেস। নিচে বলা আছে দেখেন, হাইন্ডসাইট বায়াস ইজ দ্য টেন্ডেন্সি টু বিলিভ আফটার এন ইভেন্ট হ্যাজ হ্যাপেন that we knew it was going to happen all along even if we did not। এটারই আলটিমেট ব্যাখ্যা। এবার যদি আমরা হাইন্ডসাইট বায়াসনেসের একটা সিনারিও দেখি, দেখেন a financial institution collapses due to fraud in 2025, যেটা বললাম ডিউরিং এন ইন্সপেকশন। এগুলা কাজ দিবে কোথায়? প্রফেশনাল লেভেলে, সার্টিফিকেট লেভেলে অত ডেপথে হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কলাপস করছে কিসের জন্য? Fraud. Fraud. আমাদের যে দেশে কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কলাপস করছে, দুই একটার নাম বলতে পারবেন কেউ? সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল এরা ইসলামী কলাপস করে ব্যাংক। নাই, স্টিল তাদের অপারেশন আছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক ছাড়া যে আরো দুই একটা কলাপস করছে জানেন? I see. না স্যার। People's leasing. পিপলস লিজিং, এটা পাবলিক ইনফরমেশন। আরেকটা কি ইন্টারন্যাশনাল লিজিং, এগুলো কলাপস করছে না, কমপ্লিটলি অপারেশন বন্ধ। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কলাপসেস ডিউ টু ফ্রড ইন 2025, মানে 2025 এসে বন্ধ হয়ে গেছে। ডিউরিং এন ইন্সপেকশন রেগুলেটরস রিভিউ এন্ড অডিট পারফর্ম ইন 2022। এখন রেগুলেটরদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, 2022 সালের অডিটটা তারা রিভিউ করবে। 2022-এ আসলে দেখছে বড় ধরনের একটা ঘটনা ঘটছে, যার কারণে ঘটনার রেশ হিসেবে 25-এ আসে কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাহলে 22-এর অডিটটা কিভাবে হয়েছে সেটা দেখলো। উইদাউট প্রপার ডকুমেন্টেশন ইন্সপেক্টরস মাইট সে দ্য ফ্রড শুড হ্যাভ বিন অবভিয়াস। রেগুলেটর বলে দিল, however if the audit team documented their risk assessment, evidence review and professional judgment, they can defend their conclusions providing that their work was appropriate at that time. Strong audit documentation protect auditors from unfair criticism and ensure regulatory fairness, reinforcing compliance with the international standards on auditing. তাহলে আনসারও পাইছেন? আর রেগুলেটর ধরে আপনাকে বলতেছে যে এটা তো ওই বছর ফ্রড, সেটা তখনই আইডেন্টিফাই হওয়া উচিত ছিল। তো আপনি নিচের আপনার যদি আপনার অডিট টিম যদি ডকুমেন্টেশন যদি ডকুমেন্টেড দেয়ার রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা যদি ওই বছর যদি রিস্ক অ্যাসেসমেন্ট করতাম ঠিক মতো, অডিট এভিডেন্স থাকতো, তাহলে আমি এটা এখন ডিফেন্ড করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এখন আসেন ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন। তাহলে ডকুমেন্টেশন, অডিট ডকুমেন্টেশন আমরা কিভাবে রাখবো, মানে কোন ফর্মে রাখবো এবং কেমন রাখবো, যেটা রাখলে কিনা আমাদের সুবিধা হয়। দেখেন, অডিট ওয়ার্কিং পেপারস মাস্ট বি সাফিসিয়েন্টলি কমপ্লিট and detail to provide a clear understanding of the engagement। তাহলে আবারও আসছে কি সাফিসিয়েন্টলি কমপ্লিট, মানে যে পরিমাণ রাখা দরকার ওই পরিমাণ ডিটেইল থাকতে হবে, যেটা দ্বারা আপনার ওভারঅল অডিট এঙ্গেজমেন্টটাকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। সিন্স নট এভরিথিং ক্যান বি রেকর্ডেড, আপনি চাইলে একটা অডিটের হাজার হাজার ফাইল সবকিছু রেকর্ড করতে পারবেন, কোটি কোটি ডকুমেন্টস? No, sir. তাহলে সেক্ষেত্রে অডিটর কি বলছে? অডিটর মাস্ট অ্যাপ্লাই প্রফেশনাল জাজমেন্ট টু এনশিওর ডকুমেন্টেশন ক্লিয়ারলি এক্সপ্লেইনস অডিট প্রসিডিউরস টাইমিং এন্ড এক্সটেন্ট। তাহলে একটা কন্ডিশন হচ্ছে ক্লিয়ারলি আপনার এক্সপ্লেনেশন থাকবে আপনি কি অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করছেন,
আপনি কি সাবস্ট্যান্টিভ অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করছেন? করলে কোন কোন এরিয়াতে করছেন, কি করছেন না করছেন? টাইমিং, আপনি কত সময় ধরে কাজ করছেন, কত এরিয়া কভার করছেন, এটার কি থাকতে হবে? ডকুমেন্টস থাকতে হবে। তাহলে ডেসক্রাইবস হোয়াট অডিট প্রসিডিউরস আর পারফর্ম, আপনি কি ধরনের অডিট প্রসিডিউর পারফর্ম করছেন সেটা ডকুমেন্ট থাকতে হবে। হোয়েন দে আর কন্ডাক্টেড, আপনি অডিট কখন কন্ডাক্ট করছেন, মানে কোন মাসে করছেন, কতদিন কাজ করছেন, এন্ড হাউ মাচ টেস্টিং ওয়াজ ডান টু গেদার সাফিসিয়েন্ট এভিডেন্স, আপনি অডিট এভিডেন্স নেওয়ার জন্য কি পরিমাণ টেস্টিং করছেন সেটা ক্লিয়ারলি এক্সপ্লেনেশন থাকতে হবে। ক্যাপচার্স আইডেন্টিফাইড রিস্ক এন্ড ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ডকুমেন্টস any high risk areas or potential errors that could significantly impact the financial statement। তাহলে আপনি ইউ ক্যান ক্যাপচার কি, আপনি হাই রিস্ক এরিয়াগুলো সবসময় ডকুমেন্টেশন থাকতে হবে আপনার, এবং পটেনশিয়াল এরর যেটা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ইম্প্যাক্ট করতে পারে। যে একটু আগে বললাম আমরা ফিক্সড অ্যাসেট এই হয়েছে, কারেন্ট অ্যাসেট এই হয়েছে, রেভিনিউতে আপনি উল্টাপাল্টা হয়েছে, প্রফিট কম বেশি দেখাচ্ছেন, এগুলো আমার ফাইন্যান্সিয়াল রেজাল্টটাকে ইম্প্যাক্ট করবে না? Yes, sir. আচ্ছা, রিফ্লেক্ট সিগনিফিক্যান্ট অডিট এভিডেন্স এন্ড জাজমেন্ট অ্যাপ্লাইড, records key audit findings and the professional judgment made while assessing evidence and forming conclusion। তাহলে আপনি অডিট ফাইন্ডিংস গুলাকে রেকর্ড রাখতে হবে এবং প্রফেশনাল জাজমেন্ট কি কি অ্যাপ্লাই করছেন এগুলা অডিট অপিনিয়ন দেওয়ার আগে সব ঠিকঠাক রাখতে হবে। ডকুমেন্টস এক্সপেকটেশন ডেভিয়েশন এন্ড প্রবলেম এরিয়াস, এক্সেপশনস, তাহলে highlight any unexpected results, error or issues found during audit procedures that require further analysis or action। কোন কোন ক্ষেত্রে আপনি কিছু এরর বা ইস্যু আইডেন্টিফাই করছেন যেটা আপনি মনে করেন যে যা অ্যানালাইসিস করছেন দিস ইজ নট এনাফ, আপনাকে আরো অ্যানালাইসিস করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা আবার ফার্দার অ্যানালাইসিস করে দেখবেন। আপনি অডিট করতে গিয়ে দেখা যাচ্ছে 100 কোটি টাকার একটা ইস্যু পাইছেন, আপনি পেয়ে যদি সাথে সাথে লাফালাফি শুরু করে দেন হবে না, আপনাকে এটা আরো ভালো করে চেক করতে হবে। 100 কোটি টাকার ইস্যু তো ছোটখাটো ইস্যু না, নাকি? Yes, sir. তাহলে ফার্দার অ্যানালাইসিস দরকার আছে না? অবশ্যই। Yes, sir. দরকার আছে। ইনক্লুডস কনক্লুশন দ্যাট আর নট সেলফ এভিডেন্ট ফ্রম ওয়ার্ক পারফর্মড, আপনাকে প্রোভাইড করতে হবে কি ক্লিয়ার জাস্টিফিকেশন ফর অডিট কনক্লুশন। আপনি যে অডিট কনক্লুশন দিচ্ছেন ফাইনালি, মানে অডিট অপিনিয়ন দিচ্ছেন, অডিট রিপোর্টে আপনি নেগেটিভ কিছু লিখবেন, তাহলে দ্যাট শুড বি জাস্টিফাইড। জাস্টিফাইড হওয়া লাগবে না, নাকি আপনি আপনার মন মতো দিতে পারবেন অডিট রিপোর্টে চাইলেই? Justified হওয়া লাগবে, sir. হতে হ্যাঁ, হবে। স্পেশালি ইন কমপ্লেক্স এরিয়া, অনেক কমপ্লেক্স এরিয়া আছে অডিটে। তাহলে হোয়ার দ্য রিজনিং ইজ নট ইমিডিয়েটলি অবভিয়াস ফ্রম দ্য প্রসিডিউর সেলাম, তাহলে আপনি শুধু অডিট প্রসিডিউর দিয়ে সেটা হয়তো অনেক সময় কভার হবে না, তাহলে আপনার ক্লিয়ার জাস্টিফিকেশন জাজমেন্ট লাগবে। অ্যালাইন উইথ অডিট মেথোডোলজি এন্ড টুলস ইউজড, আমরা যখন অডিট করি আমাদের কিছু অডিট মেথড থাকে, অডিট মেথোডোলজি, আমরা কোন কোন স্টেপে কিভাবে কিভাবে কাজ করব, প্ল্যানিং স্টেজে কি কাজ করব, ফিল্ড ওয়ার্কে কি কাজ করব, আমরা ম্যানেজমেন্টের সাথে কিভাবে শেয়ার করব, ফাইনালি অডিট এভিডেন্স এনে আমরা অডিট রিপোর্টটা কিভাবে ফর্ম করব, আমাদের কিছু মেথড থাকে, অডিট অ্যাপ্রোচ থাকে। তাহলে আমার ফাইনালি অডিট রিপোর্টটা আমার অডিট মেথড অডিট অ্যাপ্রোচের সাথে অ্যালাইন হওয়া লাগবে, ঠিক আছে? এবং টেকনোলজি বা টুলস আপনি যেটা ইউজ করবেন সেটার সাথে অ্যালাইন হওয়া লাগবে, যদি আপনি কোনো টেকনোলজি ইউজ করেন বা টুলস ইউজ করেন ডিউরিং অডিট। সো দ্য ফর্ম এন্ড কন্টেন্ট শুড এনেবল অ্যান এক্সপেরিয়েন্স অডিটর with no prior involvement to fully understand the audit approach, findings and conclusions। তাহলে বলা হচ্ছে যে আপনার যদি কোনো কোনো কোম্পানিতে আমরা এবছর নতুন অডিট করতে যাচ্ছি, তাহলে এখানেও আমাদের কোনো রকম আমার এক্সপেরিয়েন্স লাগবে না, যে আমি আগে কাজ করলে একরকম সুবিধা। আপনি ধরেন একটা কোম্পানিতে অডিট করতেছেন লাস্ট 3 বছর ধরে, এবছর যদি আপনি অডিট করতে চান আপনার জন্য সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। সুবিধা হবে সুবিধা হবে, স্যার। বিকজ লাস্ট 3 বছরের অডিট ডকুমেন্টেশন আপনার কাছে আছে, ফাইল আছে, ওগুলো দেখে আপনি এবছর অনেক কিছু বুঝে যাবেন। আর যদি আপনি এবছর ফ্রেশ নতুন অডিটর হিসেবে যান তাও আপনার প্রবলেম হবে না, আপনি যদি আমরা এতক্ষণ যা আলোচনা করছি এটা মাথায় রেখে কাজ করেন, আপনি যদি ফুললি অডিট অ্যাপ্রোচ, ফাইন্ডিংস, কনক্লুশন এগুলা বুঝে যান। আচ্ছা, হোয়াট অডিট ফাইল শুড কন্টেইন, অডিট ফাইলে কি কি থাকা উচিত? নামাজের জন্য কি একটা ব্রেক দেবো? নামাজ পড়েন আপনারা, এশার নামাজ? Yes, sir. হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আপনাদের 15 মিনিট একটা ব্রেক দিই আমরা, এখন 35:50 স্টার্ট করি, টানা আপনাদের বিরক্ত লাগবে। এই টপিক Okay, থেকে আমরা sir. স্টার্ট করব, অনেক বেশি কিছু নাই, বেশি কিছু নেই।
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7-8টা স্লাইড আছে। তারপর নামাজ পড়েন, নামাজের পরে ইনশাল্লাহ আমরা স্টার্ট করব। 15 মিনিট পরে স্টার্ট করবো, চলে আসেন সবাই টাইমলি, হ্যাঁ।
আসছেন, আমরা শুরু করব। জি স্যার। ওকে, তাহলে আমরা দেখেন নেক্সট জি হচ্ছে স্যার। হোয়াট অডিট ফাইল শুড কন্টেইন। একটা অডিট ফাইলে কি থাকা উচিত? তো এক্সাম্পল হিসেবে এখানে বলা আছে অডিট ফাইল উইল নরমালি কন্টেইন দ্য ফলোইং ওয়ার্কিং পেপারস। কি কি ওয়ার্কিং পেপার থাকবে? প্রথমেই আমরা যখন কোনো একটা অডিটে যাই আমাদেরকে কোম্পানি সম্পর্কে ভালো করে জানতে হয়, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি বলে, এন্টিটিটাকে বোঝা, ওদের ওয়ার্ক পরিবেশ বোঝা, ওদের ইন্টারনাল কন্ট্রোল বোঝা, এই জিনিসগুলো ওয়ার্কিং ফাইলে থাকবে। তাহলে ওয়ার্কিং ফাইলে থাকবে ইনফরমেশন কনসার্নিং লিগেল ডকুমেন্টস, এগ্রিমেন্ট এন্ড মাইনরস। একটা কোম্পানি যে সারা বছর বিভিন্ন রকম বোর্ড মিটিং করে, বিভিন্ন রকম অন্যান্য কোম্পানির সাথে বা বাইরে থার্ড পার্টির সাথে এগ্রিমেন্ট করে, বা কোম্পানিটা ইনকর্পোরেশনের সময় কিছু লিগেল ডকুমেন্টস থাকে, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন, ইনকর্পোরেশন যখন হয়েছে ইনকর্পোরেশন রিলেটেড ডকুমেন্টস গুলো থাকবে, বিভিন্ন এগ্রিমেন্ট, বিভিন্ন বোর্ড মিটিং এর রেজলিউশন বা মাইনরস আমরা যাবো, এটা থাকবে। তারপর বলতেছে এক্সট্রাক্ট ফ্রম অর কপিস অফ ইম্পর্টেন্ট লিগেল ডকুমেন্টস, এগ্রিমেন্ট এন্ড মাইনরস, একই কথা, ইনফরমেশন কনসার্নিং দ্য ইন্ডাস্ট্রি, ইকোনমিক এন্ড লেজিসলেটিভ এনভায়রনমেন্ট উইদিন হুইচ দ্য এন্টিটি অপারেটস। এখন এক এক কোম্পানি এক এক সেক্টরে থাকে, ব্যাংক হলে ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্স সেক্টর, গার্মেন্টস হলে গার্মেন্টস সেক্টর। তাহলে যে কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে অপারেট করে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু ইনফরমেশন থাকবে তার ওয়ার্কিং ফাইলে। এক্সট্রাক্ট ফ্রম দ্য এন্টিটিস ইন্টারনাল কন্ট্রোল ম্যানুয়াল, কোম্পানির ওভারঅল ইন্টারনাল কন্ট্রোলটা কিভাবে অপারেট হয়, ম্যানুয়াল, এক একটা ম্যানুয়াল হয়তো 400-500-600 পেজ, তাহলে আমরা ইম্পর্টেন্ট পেজগুলো যেগুলো দরকার এগুলো আমরা আমাদের অডিট ওয়ার্কিং ফাইলে রাখবো। এভিডেন্স অফ দ্য প্ল্যানিং প্রসেস ইনক্লুডিং অডিট প্ল্যান এন্ড এনি চেঞ্জেস দেয়ার টু। আমরা যে অডিট শুরু করার আগে অডিট প্ল্যান করছি এবং মাঝে মধ্যে আমাদের অডিট প্ল্যান চেঞ্জ হইতে পারে, ওই চেঞ্জ রিলেটেড ডকুমেন্টসগুলো এবং অডিট প্ল্যানিং রিলেটেড ডকুমেন্টগুলো অডিট ওয়ার্কিং ফাইলে থাকতে হবে। তারপরে ইন্টারনাল কন্ট্রোল আপনি কিভাবে কনসিডার করছেন, কিভাবে রিভিউ করছেন, ওটার এভিডেন্স থাকতে হবে। অ্যানালাইসিস অফ ট্রানজাকশনাল ব্যালেন্সেস, বিভিন্ন রকম আমরা ট্রানজাকশন বা ব্যালেন্স অ্যানালাইসিস করে ডিউরিং অডিট, ওটার এভিডেন্স থাকবে ওয়ার্কিং পেপার হিসাবে। অ্যানালাইসিস অফ সিগনিফিক্যান্ট রেশিওস এন্ড ট্রেন্ড, আমরা কোম্পানির বিভিন্ন রেশিও অ্যানালাইসিস করে দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কোথায় বাড়ছে কোথায় কমছে, ওই জিনিসগুলো থাকবে। দ্য আইডেন্টিফাইড এন্ড অ্যাসেস রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আমরা যদি ডিউরিং অডিট কোনো রকম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাই করি, যেমন যেটাতে কারণে কোম্পানির ওভারঅল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়, পজিশন চেঞ্জ হয়ে যায় উল্টাপাল্টা ভুল অ্যাকাউন্টিং এর জন্য বা ইন্টেনশনাল আনইন্টেনশনাল যত রকম মিস্টেক আছে, এটাকে আমরা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট বলি। রেকর্ড অফ না নেচার টাইমিং, আমরা কি পরিমাণ কাজ করছি, আমরা কি নেচারের অডিট, কি নেচারের কাজ করছি, কি পরিমাণ টাইম ছিল, কি অডিট প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করছি, এই সবগুলো জিনিস থাকবে। এবং আমরা এভিডেন্স রাখবো যে ওয়ার্ক পারফর্ম বাই অ্যাসিস্ট্যান্ট ওয়াজ সুপারভাইজার রিভিউ, আমাদের অডিট টিম যে কাজ করছে এটা আমার সুপারভাইজার কিভাবে রিভিউ করছে, ম্যানেজার কিভাবে রিভিউ করছে। অ্যান ইন্ডিকেশন অ্যাজ টু হু পারফর্ম দ্য অডিট প্রসিডিউরস এন্ড হোয়েন দে আর পারফর্ম, কে পারফর্ম করছে, কখন পারফর্ম করছে, ডেট গুলো থাকবে ওয়ার্কিং পেপারের উপর, আমরা পরে একটা ওয়ার্কিং পেপার দেখলে বুঝবো। সো ডিটেল অফ অডিট প্রসিডিউরস, কপিস অফ কমিউনিকেশন উইথ দ্য অডিটর, এক্সপার্ট এন্ড আদার থার্ড পার্টিস। এখানে আরো বলা আছে কপিস অফ নানান রকম লেটার্স কনসার্নিং অডিট ম্যাটার কমিউনিকেশন, যেটা ম্যানেজমেন্টের সাথে করবো, ম্যানেজমেন্টের সাথে লেটার অফ রিপ্রেজেন্টেশন আমরা রাখবো, এটা আমরা পরে 12 নম্বর চ্যাপ্টার ডিটেল আলাপ করবো। এরপর আমরা যে অডিট কনক্লুশন দিই, ফাইনালি ওপিনিয়ন দেওয়ার সময় সিগনিফিকেন্ট অ্যাসপেক্ট গুলো আমরা এখানে ওয়ার্কিং ফাইলে রাখবো, ইনক্লুডিং হাউ এক্সপেকটেশন এন্ড আনইউজুয়াল ম্যাটার্স, যদি এক্সেপশনাল আনইউজুয়াল ম্যাটার্স থাকলে ওটা থাকবে। কপিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অডিট রিপোর্ট, ম্যানেজমেন্ট আমাদেরকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবে সেটার কপি থাকবে এবং আমার অডিট রিপোর্টের কপিও থাকবে ওয়ার্কিং ফাইলের সাথে। নোটস অফ ডিসকাশন অ্যাবাউট সিগনিফিকেন্ট ম্যাটার উইথ ম্যানেজমেন্ট এন্ড আদার্স, আমরা যে ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন ইস্যু অডিটের সময় টাইম টু টাইম ডিসকাশন করব, কমিউনিকেশন করব, মিটিং করবো, এটা ডকুমেন্টে থাকতে হবে। এরপর ওয়ার্কিং পেপারে আসলে কি কি থাকে একদম যদি আমরা স্পেসিফিক দেখি, এই যে এখানে কিছু কন্টেন্টের কিছু নাম বলা আছে, ক্লায়েন্টের নাম থাকবে, ব্যালেন্স শিট ডেট থাকবে। তো এখানে যেই যা যা থাকবে বলতেছে এটা আমরা একটা ওয়ার্কিং পেপারে চেহারা দেখে ফেললে বুঝবো। এই যে ইটস এন ওয়ার্কিং পেপার, এটা এটা আমাদের বইতে ম্যানুয়ালে একটা স্যাম্পল দেয়া আছে। আপনি যদি কোনো একটা অডিট করতে যান, ধরেন আপনি পেয়েবলের উপর কাজ করতেছেন, পেয়েবলের উপর কাজ করলে আপনি কি ওয়ার্কিং পেপার মেনটেন করবেন, এখানে সুন্দর একটা স্যাম্পল দেয়া আছে। আপনি যে ক্লায়েন্টে অডিট করবেন, ধরেন ক্লায়েন্টের নাম হচ্ছে এক্সাম্পল লিমিটেড, আপনি কোন পয়েন্টে কাজ করতেছেন, আপনি পেয়েবল নিয়ে কাজ করতেছেন, সাবজেক্ট হচ্ছে পেয়েবল, ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর 2013 হইতে পারে। তো এটা প্রিপেয়ার করছে কে, যে প্রিপেয়ার করছে অডিট টিম মেম্বার, তার নাম হচ্ছে পিসি, যে রিভিউ করছে তার নাম হচ্ছে এডি। তাহলে প্রিপেয়ার করছে ওয়ার্কিং পেপারটা এই ডেটে, রিভিউ করছে এই ডেটে। তাহলে এই ওয়ার্কিং পেপারটা রিভিউ করার অবজেক্টিভ কি, অবজেক্টিভটা থাকতে হবে টু এনশিওর পেয়েবল লেজার ব্যালেন্সেস ফেয়ারলি স্টেটেড। তাহলে এই কোম্পানির মানে পেয়েবল যা হওয়ার কথা সেটা অ্যাকাউন্টসে সঠিকভাবে কারেক্টলি দেয়া আছে, ওটা ওটা থাকবে।
work done, selected a sample of trade payable as at 31 December and reconcile আপনি কি কি চেক করছেন, মানে এই পেয়েবলটা এনশিওর করার জন্য আপনি কি কি রিভিউ করছেন এখানে লেখা আছে। এরপরে রেজাল্ট, আপনি যে এই পেয়েবলটা চেক করছেন আপনার অডিট ক্যালকুলেশন আপনার রেজাল্ট কি আসছে, এটা E3/2, এটা আমাদের পরের পাতায় আছে, এই যে এখানে 3/2 তে এখানে রেজাল্টটা আছে। এরপরে কনক্লুশন, আপনি ফাইনালি কি কনক্লুশনে রিচ করছেন, এখানে এই পেয়েবলের উপর আপনার কোনো ইস্যু আছে কিনা এটা এখানে বলা আছে। এরপরে যদি আমরা পরে যাই, এখানে আবার ক্যালকুলেশন দেওয়া আছে। এখানে তো শুধু আপনি কি কাজ করছেন, এখানে দেখা যাচ্ছে আপনি একটা ভুল, তাদের একটা ভুল পাইছিলেন, ভুল পাওয়ার পরে আপনার কারেক্ট জার্নালটা কি হবে আপনি এখানে বলে দিচ্ছেন, এই জার্নাল এন্ট্রিটা ম্যানেজমেন্টকে ঠিক করতে হবে। এখানে এসে দেখা যাচ্ছে আপনি এ লিমিটেড বি লিমিটেড দুইটা ফিগার চেক করছেন, একটা মিলে গেছে একটা মিলে নাই। হ্যাঁ, যেটা মিলে নাই এটা আপনার এখানে চলে আসছে, যেটা মিলে নাই ওটা নিয়ে আপনি হয়তো সাজেস্ট করছেন, অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট কারেকশন করে দিয়েছে। এই দুইটা হচ্ছে ওয়ার্কিং পেপারের নমুনা, বইতে দেখলে এটা আরেকটু ডিটেইল আপনারা স্টাডি করলে বুঝে যাবেন এই ডিসকাশনের বেসিসে। আচ্ছা, তো এখানে হোয়াট ওয়ার্কিং পেপার, এখানে ওয়ার্কিং পেপারে যেটা থাকে যে নেম অফ দ্য ক্লায়েন্ট, এক নাম্বার দেখেন এই যে নেম অফ দ্য ক্লায়েন্ট আছে এখানে, এই যে এক্সাম্পল লিমিটেড। 2 নম্বরে বলা আছে দা ব্যালেন্স শিট ডেট, দেখেন ওয়ার্কিং পেপারে যে ব্যালেন্স শিট ডেট আছে এই যে 31 ডিসেম্বর 2003। 3 নম্বরে দেখেন ফাইল রেফারেন্স অফ দ্য ওয়ার্কিং পেপার, দেখেন এই যে 3 নম্বর ফাইল রেফারেন্স অফ দ্য ওয়ার্কিং পেপার। 3 নম্বর স্যার রাইট সাইডে টপ কর্নারে। এই যে এখানে দেখছেন, এইভাবে এটার সাথে এগুলো সবগুলো মিলালে আপনারা পেয়ে যাবেন এই 15টাই আপনি ওয়ার্কিং পেপারের মধ্যে রিফ্লেকশনটা পেয়ে যাবেন। এবার আসেন অটোমেটেড ওয়ার্কিং পেপারস। তাহলে একটা সময় আমরা সবকিছু ম্যানুয়াল করতাম, এখন আমাদের যুগ চেঞ্জ হয়ে গেছে না? এখন তো আমরা চাইলে কি ম্যানুয়াল স্কিপ করে এখন আমরা অটোমেটেড রাখতে পারি না, ডিজিটালি ওয়ার্কিং পেপার মেনটেন করতে পারি। ঠিক স্যার। এটাই বলা হয়েছে, আমরা এখন অনেক কিছু স্ক্যান করে রাখতে পারি, আমরা অনেক কিছু রেকর্ডিং করে রাখতে পারি। সো অটোমেটেড ওয়ার্কিং পেপার চাইলে আপনি আগে যেটা ম্যানুয়ালি করতেন এখন আপনি অটোমেটেডও পারবেন। যেমন অটোমেটেড ওয়ার্কিং পেপার প্যাকেজেস হ্যাভ বিন ডেভেলপড হুইচ ক্যান মেক দ্য ডকুমেন্টেশন অফ অডিট ওয়ার্ক মাচ ইজিয়ার। এটা আরো ইজি করবে না কঠিন করবে আমার অডিট ডকুমেন্টেশনটাকে? Such programs aid preparation of working papers, lead schedule, trial balance, এগুলো অডিট করার সময় বুঝবেন লিড শিডিউল কি, ট্রায়াল ব্যালেন্স কি। এর অ্যাডভান্টেজ কি, রিস্ক অফ এরর ইজ রিডিউসড। আমি যদি অটোমেটেড করি, আপনি যদি সিস্টেমে সফটওয়্যারে করেন তাহলে এররের পসিবিলিটি অনেক কমে যাবে নাকি বাড়বে? কমে যাবে স্যার। ম্যানুয়ালি করলে ভুলের চান্স বেশি থাকবে না? সময়ও বেশি লাগবে স্যার। Yes, sir. হ্যাঁ, ম্যানুয়ালি করলে ভুলের চান্স কম থাকবে, আর ডিজিটালি করলে ভুলের চান্স, সরি, ম্যানুয়ালি করলে বেশি থাকবে, ডিজিটালি করলে কম থাকে। কম থাকবে। তারপর ওয়ার্কিং পেপারস উইল বি নিটার এন্ড ইজিয়ার টু রিভিউ। ডিজিটালি করলে এটা আমরা রিভিউ করাটা ইজি হবে না এবং নিট এন্ড ক্লিন থাকবে না। আর যদি ম্যানুয়ালি একজন হাতে লিখে করে, Yes, ওটা তো sir. অনেক সময় হাতে লেখা ধরা যাবে না, কাটাকাটি হবে, অনেক ঝামেলা হবে, টাইম সেভ হয়ে যাবে। ডিজিটালি গুলো টাইম অনেক সেভ হয়ে যাবে না? ইয়েস স্যার। তাহলে দিস আর দ্য ফ্যাসিলিটিস আর কি। অডিট ওয়ার্কিং পেপারস ক্যান বি ইমেইল অর ফ্যাক্স। আপনি চাইলে এগুলা ওয়ার্কিং পেপার গুলো ইমেইল করতে পারেন, ফ্যাক্স করতে পারবেন, আপনি স্ক্যান করে শেয়ার করতে পারবেন। বাট ম্যানুয়ালি করলে দেখা যাচ্ছে আপনি বিশাল বিশাল ফাইল ম্যানুয়ালি আপনি ফিল আপ করছেন, ওটা আপনি চাইলে যে কাউকে ইমেইলও করতে পারবেন না, দেখাইতে পারবেন না। তাহলে ফাইলিং ওয়ার্কিং পেপারস, তাহলে আমরা সাধারণত দুইটা ফাইল করি অডিট, একটা পার্মানেন্ট ওয়ার্কিং ফাইল বলে, একটা কারেন্ট ওয়ার্কিং ফাইল বলে। পার্মানেন্ট ফাইলে যে ডকুমেন্টগুলো থাকে, এটা আমি যদি একটা কোম্পানি ধরেন 5 বছর ধরে অডিট করতেছি, তাহলে একটা ফাইল থাকবে তার জন্য পার্মানেন্ট। ওই ফাইলটাতে সবসময় ফিক্সড ডকুমেন্টস থাকবে, যে ডকুমেন্টসটা এই বছর নিব পরের বছরের ডকুমেন্টসটা নাও লাগতে পারে। কোম্পানি যে ইনকর্পোরেশন হলো, ইনকর্পোরেশনের যে সার্টিফিকেট, কোম্পানির টিন নাম্বার, বিন নাম্বার, এগুলো তো আর ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না, চেঞ্জ হয়? তাহলে এগুলো যদি একবার নিয়ে আমরা পার্মানেন্ট ওয়ার্কিং ফাইলে রেখে দিই, তাহলে এটা প্রতি বছর নিতে হবে না। যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা আমরা নিব, আদারওয়াইজ একটা পার্মানেন্ট ফাইল ওই ক্লায়েন্টের জন্য আমাদের থেকে যায়। আর কারেন্ট ওয়ার্কিং ফাইলটা আমাদের বছর বছর চেঞ্জ হয়, কারণ কারেন্ট ওয়ার্কিং ফাইলটা আমরা তৈরি করি বেসড অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রতি বছর চেঞ্জ হয় নাকি হয় না? চেঞ্জ হয়। তাহলে পার্মানেন্টটা কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেল, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এগুলো তো কোম্পানি ইনকর্পোরেশন সময় একবারই হয়।
তাহলে পার্মানেন্ট ওয়ার্কিং ফাইলে এই জিনিসগুলো থাকে, এঙ্গেজমেন্ট লেটার, কোয়েশ্চেনিয়ার বা লিগেল ডকুমেন্ট, বোর্ড মিটিং মাইনস, এরকম কিছু জিনিস পার্মানেন্ট। আর কারেন্ট ওয়ার্কিং ফাইলে প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, চেকলিস্ট, এগুলো প্রতি বছর চেঞ্জ হয়। তাহলে কারেন্ট ওয়ার্কিং ফাইলটা প্রতি বছর নতুন করে একটা কারেন্ট অডিট ফাইল হয়। আর পার্মানেন্ট ফাইল একটা ক্লায়েন্টের জন্য একটা অডিট ফর্মে একটাই থাকে, যেটা সবসময় কিছু কিছু ইনফরমেশন আপডেট হয়, বাট ফাইলটা ফিক্স থাকে। তাহলে তাহলে আমার কারেন্ট অডিট ফাইলে কি কি থাকে, আমরা যা আলাপ করছি এইসব জিনিসপত্রই থাকে। এই যে প্ল্যানিং, বাজেট, আমার লেটার অফ রিপ্রেজেন্টেশন, ম্যানেজমেন্ট লেটার, চেক লিস্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই জিনিসগুলো থাকে। আচ্ছা, এখন আসেন সেফ কাস্টোডি এন্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন। অ্যাসুরেন্স প্রোভাইডার শুড রিটেন ডকুমেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তাহলে আপনি যদি বলেন যে আমি অডিট ডকুমেন্টস আসলে কত বছর ধরে মেনটেন করব, এখন এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, আপনারা এখানে বইতে পড়লে আর আমার এখানে শিটে পড়লে কিছুটা আপনার কনফিউশন থাকবে। কনফিউশন থাকবে বলতে কনফিউশন থাকবে না, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বইতে একটা জিনিস নাই, আমি একটা জিনিস এখানে নিয়ে আসছি। অডিটিং স্ট্যান্ডার্ডে বা ম্যানুয়ালে বলছে যে আমাদের তো বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, কিন্তু আপনাদের যে ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালটা আসলে ইংল্যান্ডের পার্সপেক্টিভেই করা। তাহলে ইউকে এর আইন অনুযায়ী চিন্তা করি কিছু কিছু জিনিস টুকটাক রয়ে গেছে, যেটা কিনা বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো কোনো কোনো জায়গায় চেঞ্জ হয় নাই, দু একটা জায়গায় এমন থাকতে পারে। এই জন্য এখানে আমি এই স্লাইডে এটা ক্লিয়ার করার চেষ্টা করছি। অ্যাসুরেন্স প্রোভাইডার্স মাস্ট রিটেন ডকুমেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তাহলে আপনি অডিট করে অডিট ওয়ার্কিং পেপার বা অডিট ডকুমেন্টেশন কত বছর রাখবেন, অডিটিং স্ট্যান্ডার্ডে এমন কোনো টাইমলাইন বলে নাই, বলছে সার্টেন পিরিয়ড অফ টাইম রাখবেন। তাহলে হোয়াট ইজ দ্য সার্টেন পিরিয়ড অফ টাইম? এটা 3 বছর না, 5 বছর না, 7 বছর না, 10 বছর না, 12 বছর না। সার্টেন পিরিয়ডটা কি সেটা ইউ হ্যাভ টু জাজ, আপনাকে সেটা জাজমেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করে রাখতে হবে। আচ্ছা, ডকুমেন্টস মাস্ট বি কেপ্ট সিকিউর ডিউরিং দিস পিরিয়ড ডিউ টু কনফিডেন্সিয়ালিটি রিকোয়ারমেন্ট। তাহলে দুটা জিনিস, তাহলে আমরা জানলাম যে আমাদের অডিট ডকুমেন্টেশন বা অডিট ওয়ার্কিং পেপার রাখতে হবে কত টাইম, সার্টেন পিরিয়ড অফ টাইম। সার্টেন পিরিয়ড অফ টাইম, এটা অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড অ্যাসুরেন্স প্রোভাইডারকে। আর কনফিডেন্সিয়ালিটি এনশিওর করতে হবে নাকি হবে না? হবে স্যার। Yes, sir. আচ্ছা, এখন আসেন, তো এটা হচ্ছে মানে মোটা দাগে বললে। এরপরে যদি আমরা একটু ডিটেইলে যাই, জাজমেন্ট মে হ্যাভ টু বি ইউজড ইন ডিসাইডিং দ্য ডিউরেশন অফ হোল্ডিং ওয়ার্কিং পেপারস, দ্য ফার্দার কনসিডারেশন শুড বি গিভেন টু দ্য ম্যাটার্স বিফোর দ্য ডিস্ট্রাকশন। তাহলে এখানে বলছে আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে আপনি ওয়ার্কিং পেপারটা কত দিন কত বছর রাখবেন, এবং ওয়ার্কিং পেপার, যে কোনো ওয়ার্কিং পেপার নষ্ট যদি করে ফেলতে চান, ডিসপোজ করতে চান, তার আগে আপনাকে আবার চিন্তা করতে হবে আমার কি এটা ডিসপোজ করা ঠিক হচ্ছে কি না। এবং বলা আছে অল ফার্মস মাস্ট হ্যাভ ডকুমেন্ট রিটেনশন পলিসি। তাহলে প্রত্যেকটা ফার্মকে, সিএ ফার্মকে বা অডিট ফার্মকে তারা ডকুমেন্টস কত বছর রাখবে, তারা তাদের নিজস্ব পলিসি অনুযায়ী রাখবে। আমাদের প্রত্যেকের পলিসি থাকতে হবে। And auditing standards require auditor to keep all the audit working papers for a reasonable period of time from the end of the accounting period to which they relate. আবারও একই কথা, কি বলছে? রিজনেবল পিরিয়ড অফ টাইম রাখতে হবে নাকি? আছেন আপনারা, শুনতেছেন? Yes, sir. তাহলে অডিটিং স্ট্যান্ডার্ড কি বলছে? আবার রিজনেবল পিরিয়ড অফ টাইম রাখতে হবে, তাই না? জি, স্যার। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে আপনি কত বছর রাখবেন। এবার আসেন, অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 সেকশন 181 এর 5 এ কি বলছে? তাহলে কোম্পানি আইনটা অ্যাপ্লিকেবল কার জন্য, অডিটরের জন্য নাকি কোম্পানির জন্য? কোম্পানির মেইনলি কোম্পানির জন্য। অনেক সময় কিছু কিছু সেকশন অডিটরের জন্য অ্যাপ্লিকেবল, যেমন অডিটর অ্যাপয়েন্টমেন্ট, অডিটরের পাওয়ার, অডিটরের রেসপন্সিবিলিটি, অডিটরের রাইট, এগুলো কোম্পানি আইনে বলা আছে বাংলাদেশে। আচ্ছা, এখন আমরা যে জাজমেন্ট অ্যাপ্লাই করব, আপনাকে বলছে যে অ্যাজ এ অডিটর জাজমেন্ট মে হ্যাভ টু বি ইউজড ইন ডিসাইডিং দ্য ডিউরেশন অফ হোল্ডিং ওয়ার্কিং পেপারস। জাজমেন্ট অ্যাপ্লাই করতে বলছে আমাকে। এখন আমি জাজমেন্ট অ্যাপ্লাই করতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে? কোম্পানি আইনটা রিভিউ করতে হচ্ছে। তো কোম্পানি আইনের একটা সেকশনে বলা আছে the books of accounts of every company relating to a period of not less than 12 years immediately preceding the current year together with vouchers relevant to any entry in such books of accounts shall be preserved in good order. এটা কাকে বলছে? কোম্পানিকে। কাকে বলছে? কোম্পানিকে বলছে।
কোম্পানিকে বলছে তোমরা তোমাদের বুকস অফ অ্যাকাউন্টস, লেজার, বাউচার্স এবং রেলিভেন্ট ডকুমেন্টসটা 12 বছরের কম নয় সময়ের জন্য রাখবা, মানে কমপক্ষে 12 বছর রাখবা। কোম্পানিকে বলা হয়েছে, কাকে বলা হয়েছে? কোম্পানি কোম্পানিকে একটা কোম্পানিকে যদি কোম্পানি আইন বলে যে তোমার বুকস অফ অ্যাকাউন্টস তুমি 12 বছর রাখবা, তাহলে অ্যাজ এ অডিটর আমি মনে করি আমারও অডিট ডকুমেন্টেশন কমপক্ষে 12 বছর রাখা উচিত। কেন রাখা উচিত বলেন তো? আমাকে তো আমার অডিটিং স্ট্যান্ডার্ড বলছে সার্টেন পিরিয়ড অফ টাইম। এখন সার্টেন পিরিয়ড অফ টাইম কত আমি অ্যাসেস করতে পারতেছি না। এখন আমাকে একটা জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। জাজমেন্ট অ্যাপ্লাই করতে গিয়ে আমি আমার আমার মাথা খাটায় দেখলাম, আমি চিন্তা করলাম যে না, আমাকেও তো 12 বছর রাখতে হবে। কেন রাখতে হবে? কোম্পানিকে 12 বছর রাখতে বলছে, মানে 13 বছর পরে যদি একটা কোম্পানির যদি 14 বছর পুরনো কোনো একটা ইস্যু কোর্ট থেকে বা কোনো একটা পার্টি যদি মামলা করে কোম্পানিকে বুকস অফ অ্যাকাউন্টস এর জন্য, যদি 14-15 বছর আগের কোনো ইস্যু নিয়ে মামলা করে, কোম্পানি বলবে যে আরে ভাই আমার তো কোম্পানি আইনে বলছে 12 বছর রাখার জন্য, 12 বছরের বেশি তো আমার কাছে ডকুমেন্ট নাই। তার মানে গত 12 বছর পর্যন্ত একটা কোম্পানির অনেক কিছু অনেকে রিভিউ করতে পারে, চেক করতে পারে, যেহেতু কোম্পানি আইন বলেছে তুমি 12 বছর রাখবা, তাই তো? ইয়েস তাহলে একটা কোম্পানি যদি তার ডকুমেন্ট 12 বছর রাখে, তার মানে কি 12 বছর পর্যন্ত তার কোম্পানির ওই কোম্পানির ডকুমেন্ট গুলা নিয়ে যে কোনো রিভিউ হইতে পারে, চেক হইতে পারে। আর যদি কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 12 বছর পূর্বের কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কোনো রকম কোয়েরি হয়, এখন যদি বলো যে ওই বছর অডিটর কে ছিল, তাহলে কোম্পানির যদি কোয়েরি হয় সাথে সাথে ওই রিলেটেড অডিটরেরও কোয়েরি হওয়ার চান্স আছে। সেই জন্য আমি মনে করি অডিটরেরও ওই 12 বছর রাখাই উচিত। বুঝা গেছে? ক্লিয়ার? ইয়েস স্যার Yes, sir. ওকে। স্যার Give- একটা প্রশ্ন ছিল হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল বলেন। স্যার একটা ফার্ম যখন অডিট করে তারপর স্যার হতে পারে না যে 2 বছর বা 3 বছর পরে ফার্মের কোনো একটা সমস্যা হইলো, যে কিছু ডকুমেন্ট তার মানে রেকর্ড থেকে ডিলিট হয়ে গেল বা যে কোনো একটা কিছু হইলো, তখন যদি এমন চায় তখন কি করবে ফার্ম? ডিলেট হবে না, এই জন্যই তো আপনাকে সেফ কাস্টডি রিটেনশন ডকুমেন্টেশন পলিসি রাখতে হবে। পলিসি তো যাতে হারাই না যায়, ডিলেট না হয়, এই জন্যই তো এটা রাখা। না রাখলে বিপদে পড়বেন। তাহলে তার রিটেনশন অফ ডকুমেন্টেশন, সেফ কাস্টডি, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করা লাগতো না যদি হারাই যায়। এই হারাই না যাওয়ার জন্যই তো আমাদের এত পলিসি, এত পড়াশোনা। বুঝে গেছে? স্যার, আচ্ছা, এবার আসেন ওয়ার্কিং পেপারস বিলং টু দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার। তাহলে আমার যে অডিট ওয়ার্কিং পেপারটা, এটা কার কাছে থাকবে? অডিটরের কাছে থাকবে? এটার মালিকানা কি অডিটরের নাকি অন্য কারো? অডিট ওয়ার্কিং পেপারস বিলং টু দ্য অডিটর কি? অডিটর নাকি ম্যানেজমেন্ট? অডিটর অডিটর, অ্যাসুরেন্স প্রোভাইডার মানে অডিটর। তার রিপোর্ট, অডিট রিপোর্ট আপনি যখন একবার দিয়ে দিবেন, ইস্যু করে দিবেন, তখন তো এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে না? ইয়েস স্যার অডিট রিপোর্ট Yes, প্রিপেয়ার sir. করে আপনি যখন ইস্যু করবেন, দেন ইট ইজ বিলং টু দ্য ক্লায়েন্ট। মনে রাখেন। আর অ্যাসুরেন্স প্রোভাইডার মাস্ট কিপ ওয়ার্কিং পেপার কনফিডেন্সিয়াল। তাহলে ওয়ার্কিং পেপার অ্যাসুরেন্স প্রোভাইডার বা অডিটর কি রাখবে? কনফিডেন্সিয়াল রাখবে। দে মে শো ওয়ার্কিং পেপার টু দ্য ক্লায়েন্ট এট দ্য ডিসক্রিপশন। আপনি ওয়ার্কিং পেপারটা যে ক্লায়েন্টের অডিট করতে গিয়ে করছেন, ওই ক্লায়েন্টকে আপনি কখনো কখনো শো করা লাগতে পারে, দেখানো লাগতে পারে। নাহলে আপনি কিসের বেসিসে অপিনিয়ন দিচ্ছেন, ওয়ার্কিং পেপার তাকে দেখাইতে হবে না? They should obtain client permission before showing working paper to third parties. আপনি অডিটর হিসাবে আপনি চাইলে আপনার যে কোম্পানি অডিট করছেন তাদের ওয়ার্কিং পেপার অন্য যে কাউকে দেখাইতে পারবেন না, তাদের থেকে পারমিশন না নিয়ে। তাহলে এখানে বলা হয়েছে কি, ওয়ার্কিং পেপারটা হচ্ছে ওনারশিপ কার? অডিটরের। এই তিনটা জিনিসই এখানে এক্সপ্লেন করা হয়েছে। এবার আসেন স্টেট হোয়েদার দ্য ফলোইং আর, আমরা যদি এখন এবার দেখি, একটু স্যাম্পল কোয়েশ্চেন দেখি। স্টেট হোয়েদার ফলোইং এর অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ডাইজড ওয়ার্কিং পেপারস, অডিট ওয়ার্কিং পেপারস। ফ্যাসিলিটেট দ্য ডেলিগেশন অফ ওয়ার্ক, এটা কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ স্যার। advantage, detract from proper exercise of professional judgment। মানে স্ট্যান্ডার্ডাইজড অডিট ওয়ার্কিং পেপারটাকে এটা কি করে? প্রপার এক্সারসাইজ অফ প্রফেশনাল জাজমেন্ট। অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ।
তাহলে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং পেপারস মেইন টু কন্ট্রোল কোয়ালিটি। Advantage. অ্যাডভান্টেজ। এবার আসেন কমপ্লিট দ্য টেবিল। এখানে আপনি কোনটা কারেন্ট ফাইলে যাবে কোনটা পার্মানেন্ট ফাইলে যাবে এটা আমরা যে ওইখানে একটা লিস্ট দিছি আমি ওইটার সাথে মিলে যাবে। হ্যাঁ, নিচের ডকুমেন্ট গুলাতে কোনটা পার্মানেন্ট ফাইলে যাবে কোনটা আপনারা জাস্ট ওইখানে বুলেট পয়েন্ট গুলো দেখে নেবেন। Which three of the followings are true? স্যার বি বাদে সব কটা। এ বি সি AC আর তিনটাই D, না? স্যার। এই তো পারছেন। Auditor will prepare documentation in relation to the field work carried out on an assurance engagement. Indicate whether the following are or are not valid reason for preparing such documentation. Audit documentation আমরা কেন তৈরি করি? To comply with the law. আইন মানার জন্য অডিট ডকুমেন্টেশন করি আমরা? না স্যার। বুঝে গেছেন। আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডে আমার অডিটিং স্ট্যান্ডার্ড মানার জন্য। অডিটিং স্ট্যান্ডার্ড তো ল না, ল। না স্যার। No, স্ট্যান্ডার্ড। sir. To provide a recording of matters of continuing ভ্যালিড। significant of future audit. Valid. To Valid. facilitate review by senior staff. ডকুমেন্টেশন থাকলে সিনিয়র স্টাফদের রিভিউটা সহজ হয় না? Yes, sir. Valid. To Valid. provide adherence to BSA in a litigation situation. BSA মানে ISA আর কি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অন অডিটিং। এখন আর বলে না, এখন ISA বলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। ভ্যালিড। Valid. ভ্যালিড হবে। Valid. হ্যাঁ, সো আমাদের দুইটা চ্যাপ্টার শেষ। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আর কিছুক্ষণ। স্যার স্যার ওয়ার্কিং পেপার কি পারমিশন নিয়েই দেখাইতে পারে? আপনি কোন একটা কোম্পানির অডিট করছেন, এখন তার ওয়ার্কিং পেপার যদি থার্ড পার্টি কেউ চায়, অডিটিং স্ট্যান্ডার্ডে বলছে আপনার তার থেকে পারমিশন নিয়েই অন্য কাউকে দেখাবেন আর কি। আপনি যারা তারা আপনি কোন একটা আমার অডিট তো সবসময় আমি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে আমাকে, তা আমি তো তার ডকুমেন্ট অন্য জায়গায় কাউকে যে কোনো জায়গায় দেখাতে পারি না। বাট প্র্যাকটিক্যালি যেটা হয়, রেগুলেটররা যখন চায় তখন তার পারমিশন লাগে না, এমনি দেখাইতে হয়। আপনি কোন একটা ব্যাংক অডিট করছেন, বাংলাদেশ ব্যাংক যদি আপনার কাছে ফাইল চায়, আপনি কি ব্যাংকে বলবেন ভাই বাংলাদেশ ব্যাংকে দেখাবো কিনা? বাট অডিটিং স্ট্যান্ডার্ড এটা বলা আছে যে থার্ড পার্টি যে কাউকে দেখাতে গেলেই প্রায় পারমিশন নিতে হয়। বাট প্র্যাকটিক্যালি আসলে রেগুলেটর বললে এমনি দিতে হয়, পারমিশন দরকার হয় না। বাট কোনো কোনো ঘটে লাগতে পারে, থার্ড পার্টি কেউ যদি চায়, রেগুলেটর না অন্য কোনো থার্ড পার্টি চাইলো এটার রেজাল্ট আমাদেরকে একটু জানাবেন কিনা, সেক্ষেত্রে ইউ মাস্ট অবটেন পারমিশন ফ্রম দ্য ক্লায়েন্ট। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এনি কোয়েশ্চেন? স্যার বলেন। স্যার এই বাংলাদেশের কোম্পানিস অ্যাক্ট মোতাবেক কি আমাদের ওই আইজা মেনটেন করে অডিট করার কথা বলা আছে বা এরকম কোনো ইন্ডিকেশন কোথায়? আমাদের ল মোতাবেক বাংলাদেশে? এটা তো সারা ওয়ার্ল্ড ওয়াইডই আপনাকে আইসা মেনটেন করতে হবে। অডিট রিপোর্টই তো আমরা আইসা অনুযায়ী দিচ্ছি। আইসার বাইরে আপনি যাবেন কেমন? মানে আর কোনো পদ্ধতি আছে কিনা স্যার? আর কোনো পদ্ধতি নাই। অডিট, এক্সটার্নাল অডিট, স্ট্যাটিউটরি অডিট একটাই পদ্ধতি সারা ওয়ার্ল্ড ওয়াইড। থ্যাংক ইউ স্যার।